আজকে বলবো মানি সাপ্লাই বা M1, M2, M3, M4 এইগুলো নিয়ে। এটা বুঝতে গেলে প্রথমেই বুঝতে হবে যে পুরো দেশ জুড়ে অর্থ বা মানি কোথায় কিভাবে রয়েছে। পুরো দেশ জুড়ে টোটাল যে অর্থ রয়েছে সেটা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি পাবলিকের আর্নিং করা বা উপার্জন করা। এখন একজন ব্যক্তি তার উপার্জিত অর্থকে দুইভাবে ব্যবহার করে, এক কনজাম্পশন বা উপভোগ করার জন্য, আর ইনভেস্টমেন্ট বা নিবেশ করার জন্য। ইনভেস্টমেন্টের ব্যাপারটা প্রথমে বলি। কোনো একজন ব্যক্তি সোনা বা অন্য কোনো মূল্যবান জিনিসপত্র কিনে রাখলো, সেটা তার একটা ইনভেস্টমেন্ট। কোনো ব্যক্তি জমি বা অন্য কোনো প্রপার্টি কিনে রাখলো, সেটাও তার ইনভেস্টমেন্ট। পাবলিক স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, এসআইপি, এলআইসি বা অন্য কোনো ইন্স্যুরেন্স করে রাখে, বিভিন্ন গভর্নমেন্ট বা প্রাইভেট সিকিউরিটি বা বন্ড কিনে রাখে, এগুলি সবই পাবলিকের ইনভেস্টমেন্ট। এই যে এখানে ছোট্ট করে লিখেছি যে পাবলিক তার উপার্জিত অর্থ ইনভেস্টমেন্ট ফর্মে রাখতে পারে, এই ইনভেস্টমেন্ট ফর্মে রাখতে পারে, এছাড়া অন্যান্য বিভিন্ন ফর্মে রাখতে পারে, সেদিকে আর গেলাম না। এখন ইনভেস্ট করার পর বা ইনভেস্ট না করেই কোনো একজন পাবলিক তার উপার্জিত অর্থ কনজিউম বা উপভোগ করতে পারে। এখন পাবলিক তার উপার্জিত অর্থ উপভোগ করার জন্য আবার তিন রকম ভাবে রাখতে পারে। সেটা কি? পাবলিক ক্যাশ হিসাবে কিছু অর্থ নিজের কাছে রেখে দিতে পারে, ব্যাংক বা পোস্ট অফিসে ডিমান্ড ডিপোজিট আকারে কিছু অর্থ রেখে দিতে পারে, আবার ব্যাংক বা পোস্ট অফিসে টাইম ডিপোজিট হিসাবেও কিছু অর্থ রেখে দিতে পারে। এখানে ডিমান্ড ডিপোজিট আর টাইম ডিপোজিটটা কি? ব্যাংক বা পোস্ট অফিসে রাখা পাবলিকের সেই অর্থ যেটা পাবলিক যখন চাইবে তখন খুশি বার করে নিতে পারে, অর্থাৎ যখন ডিমান্ড করবে তখনই নিয়ে নিতে পারে, সেটাকেই বলা হয় ডিমান্ড ডিপোজিট। এই যে পোস্ট অফিসে নর্মাল অ্যাকাউন্ট থাকে বা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট থাকে, এই অ্যাকাউন্টগুলোতে টাকা জমা রাখা মানেই হলো ডিমান্ড ডিপোজিট। আর টাইম ডিপোজিট কি? পোস্ট অফিস বা ব্যাংকে রাখা পাবলিকের সেই অ্যামাউন্ট যেটা পাবলিক নির্দিষ্ট কিছু সময়ের জন্য রাখে, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর এইরকম। যেমন পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট বা এফডি করে রাখা, ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট হিসাবে টাকা জমা রাখা, এগুলি সবই টাইম ডিপোজিট। এবার আমি যদি ভেবে দেখি যে ব্যাংকে বা পোস্ট অফিসে আমি যে টাইম ডিপোজিট করে রাখলাম, এটাও কিন্তু পাবলিকের একটা টাইপ অফ ইনভেস্টমেন্ট, কিন্তু এই ইনভেস্টমেন্ট ফর্মটাকে আমি মানি ফর্মে খরচের খাতায় লিখেছি। তার কারণ হলো যে এই টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিটের এই ব্যাপারটা ব্যাংক দ্বারা কন্ট্রোল করা যায়। পাবলিক অন্য যে জায়গায় ইনভেস্ট, মানে এই যে জায়গাগুলোতে ইনভেস্ট করলো, এই ইনভেস্ট গুলোতে ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ থাকে না। এখন ব্যাংকের নিয়ন্ত্রণ থাকে না মানে সরকারেরও ডাইরেক্ট নিয়ন্ত্রণ থাকে না। সরকারের নিয়ন্ত্রণের কথা কেন আসছে সেটা পরে আসছে। তো পাবলিকের টাকা যে যেভাবে থাকতে পারে সেই হিসাবে আমি একটা টেবিল বানিয়েছি। যেমন প্রথমেই বললাম যে পাবলিকের কাছে ক্যাশ হিসাবে থাকতে পারে, তো সেই হিসাবে পাবলিক ক্যাশ। ব্যাংকের কাছে দুইভাবে থাকতে পারে, ডিমান্ড ডিপোজিট আর টাইম ডিপোজিটের হিসাবে। পোস্ট অফিসেও ঠিক তাই, দুইভাবে থাকতে পারে, ডিমান্ড ডিপোজিট আর টাইম ডিপোজিট এই হিসাবে। এখন কোনো একজন ব্যক্তির কাছে টোটাল যে অর্থ আছে সেটা কোন জায়গায় কিভাবে রয়েছে সেটার একটা ক্যালকুলেশন করে 4টে ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথম ক্যাটাগরিতে কি রাখা হয়? কোনো একজন পাবলিকের কাছে ক্যাশ হিসাবে যত টাকা আছে সেটা, আর ব্যাংকে ডিমান্ড ডিপোজিট হিসাবে যত আছে সেইটা, এই দুটো মিলে একটা ক্যাটাগরিতে রাখা হয়। পাবলিকের টোটাল অর্থের ভেতর ক্যাশ হিসাবে যে টাকা আছে, ব্যাংকের ডিমান্ড ডিপোজিট হিসাবে যে টাকা আছে, এই দুটো মিশিয়ে একটা ক্যাটাগরি বানানো হয়। আরেকটা ক্যাটাগরি বানানো হয় যে কোনো একজন ব্যক্তি বা কোনো একজন পাবলিকের কাছে ক্যাশ যত আছে সেটা, ব্যাংকে ডিমান্ড ডিপোজিট যত আছে সেটা, আর পোস্ট অফিসে ডিমান্ড ডিপোজিট যত আছে সেইটা। তাহলে কি কি বললাম? ওই ব্যক্তির কাছে ক্যাশ যত আছে, ডিমান্ড ডিপোজিট যত আছে, আর পোস্ট অফিসে ডিমান্ড ডিপোজিট যত আছে, এই তিনটে মিশিয়ে একটা আলাদা ক্যাটাগরি রাখা হয়। আর একটা ক্যাটাগরিতে রাখা হয় তার কাছে ক্যাশ যত আছে সেইটা, ব্যাংকে ডিমান্ড ডিপোজিট যত আছে সেটা, আর ব্যাংকেই টাইম ডিপোজিট যত আছে সেটা। এইভাবে তিনটে আলাদা আলাদা ক্যাটাগরি করে রাখা যায়। আর আরেকটা ক্যাটাগরিতে রাখা হয় তার কাছে টোটাল যে অর্থ আছে, অর্থাৎ তার কাছে ক্যাশের পরিমাণ, ব্যাংকে ডিমান্ড ডিপোজিটের পরিমাণ, ব্যাংকে টাইম ডিপোজিট, পোস্ট অফিসে ডিমান্ড ডিপোজিট, আর পোস্ট অফিসেই টাইম ডিপোজিট। এখন কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে এই যে আলাদা আলাদা ক্যাটাগরিতে আমি তার অর্থটাকে ভাগ করে রাখলাম, এটাকেই বলা হয় M1, M2, M3 আর M4। এটা তো আমি একজন ব্যক্তির ক্ষেত্রে বললাম। ভারতের সমস্ত ব্যক্তির ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে সমস্ত ব্যক্তির কাছে ইন হ্যান্ড যে ক্যাশ রয়েছে সেই অর্থ, প্লাস তাদের ব্যাংকে যে ডিমান্ড ডিপোজিট রয়েছে সেই অর্থ, এই দুটোকে যোগ করলে পুরো দেশে টোটাল যে অর্থ আসবে সেটাকে বলা হয় M1 বা মানি ওয়ান। তো পাবলিকের কাছে ক্যাশ আর ডিমান্ড ডিপোজিট এটাকে একসাথে বলা হয় কি? M1। এবার ওই দেশের ক্ষেত্রে আমি যদি বলি, সমস্ত পাবলিকের কাছে ক্যাশ,
ডিমান্ড ডিপোজিটে যে পয়সা আছে সেই অ্যামাউন্ট, আর তাদের পোস্ট অফিসে টোটাল যে ডিমান্ড ডিপোজিট করা আছে সেই অ্যামাউন্ট, এই তিনটাকে মিশিয়ে দিলে টোটাল একটা ভ্যালু আসবে, সেইটাকে বলা হয় M2। এখানে কি করছি, এখানে পাবলিকেরই অ্যামাউন্ট বিভিন্ন জায়গাতে যে ভাগ করা রয়েছে সেই ভাগগুলোকে নিয়ে আমি আলাদা আলাদা ক্যাটাগরি করে রাখছি, সেই হিসাবে M1 আর M2 এলো। এবার ওই পরে একজনের ক্ষেত্রে যেরকম করেছিলাম যে পাবলিক ক্যাশ, ডিমান্ড ডিপোজিট, টাইম ডিপোজিট ব্যাংকের ক্ষেত্রে, সেই রকমই পুরো দেশের ক্ষেত্রে সমস্ত পাবলিকের কাছে টোটাল যত ক্যাশ আছে, ব্যাংকে যে ডিমান্ড ডিপোজিট আছে আর ব্যাংকে যে টাইম ডিপোজিট আছে, এই তিনটে অ্যামাউন্টকে মিলিয়ে দিলে যে ক্যাটাগরি আসে সেটাকে বলা হয় M3। আর দেশে সমস্ত পাবলিক মিলিয়ে তাদের ইন হ্যান্ড ক্যাশ যত আছে, ব্যাংকে বা পোস্ট অফিসের টোটাল যত টাকা জমা রয়েছে, মানে দেশের ভেতর টোটাল যত টাকা রয়েছে সেই সমস্ত কিছুকে মিলিয়ে এটাকে বলা হয় M4। পাবলিকের কাছে থাকা অর্থ বিভিন্ন ভাবে থাকার ফলে সেগুলোকে আলাদা আলাদা ক্যাটাগরিতে এই যে ভাগ করে রাখা হচ্ছে, এটাকেই বলা হয় মানি এগ্রিগেটস। চারটে মানি এগ্রিগেটস থাকে, M1, M2, M3, M4। এখানে M মানে বোঝায় মানি, অর্থাৎ মানি 1, মানি 2, মানি 3, মানি 4। বিভিন্ন এক্সামে আমাদের এই M1 বা M2, M3 এগুলোতে কি কি থাকে সেটা জিজ্ঞেস করে, সেটা আমি এইখানে ছোট্ট করে লিখেছি। M1 মানে কি, পাবলিকের কাছে টোটাল ক্যাশ, ব্যাংকের কাছে ডিমান্ড ডিপোজিট। এই যে এখানে লিখেছি পাবলিক ক্যাশ প্লাস ডিমান্ড ডিপোজিট। এইখানে আরেকটা জিনিস লিখেছি RBI আদার ডিপোজিট, এটা একটু পরে বোঝাচ্ছি, ধরলাম এটা নেই। তাহলে M1 এর ভেতরে কি থাকবে, পাবলিক ক্যাশ আর ব্যাংকের ডিমান্ড ডিপোজিট। M2 ক্যাটাগরিতে রাখা হয় পাবলিকের ক্যাশ, ব্যাংকের ডিমান্ড ডিপোজিট আর পোস্ট অফিসের ডিমান্ড ডিপোজিট। এখন পাবলিক ক্যাশ আর ডিমান্ড ডিপোজিট মিলে যেহেতু M1 হয়, এই জন্য M2 তে লেখা রয়েছে M1 প্লাস পোস্টাল ডিমান্ড ডিপোজিট, অর্থাৎ পোস্ট অফিসের ডিমান্ড ডিপোজিট। M2 ক্যাটাগরিতে এই অ্যামাউন্ট গুলো আসে। M3 ক্যাটাগরিতে কোনটা আসে, M3 তে আসে পাবলিকের ক্যাশ, ব্যাংকের ডিমান্ড ডিপোজিট, তার সাথে ব্যাংকের টাইম ডিপোজিট। এখন পাবলিকের ক্যাশ আর ডিমান্ড ডিপোজিট মিলে M1, তো সেই হিসাবে এখানে লেখা হয়েছে M3 = M1 প্লাস ব্যাংকের টাইম ডিপোজিট। এরপর M4 ক্যাটাগরির অর্থ, সেটাতে যেহেতু সবগুলো আসে, এখন পাবলিক ক্যাশ, ব্যাংকের ডিমান্ড ডিপোজিট, ব্যাংকের টাইম ডিপোজিট, এই তিনটে মিলে যেহেতু M3 হয়, তার সাথে এই দুটো অ্যাড হয়ে গেছে পোস্টাল অফিসের টোটাল ডিপোজিট, সেই হিসাবে এখানে লেখা রয়েছে M4 = M3 প্লাস পোস্টাল অল ডিপোজিট। তো M1, M2, M3, M4 এ কি কি থাকে সেটা বুঝলাম। এখন এই M1, M2, M3, M4 এইভাবে আলাদা আলাদা করে ক্যাটাগরি কেন করা? এটা মূলত ক্যাটাগরাইজ করা লিকুইডিটির সাপেক্ষে। ইকোনমিক্সে লিকুইডিটি বলতে বোঝায় কোনো একটা জিনিস আমরা কত সহজে বা কত দ্রুত ব্যবহার করতে পারবো। আর এখানে মানি বা অর্থের লিকুইডিটির কথা বলা হয়। অর্থ কার অর্থ? পাবলিকের অর্থ। পাবলিকের কাছে যে অর্থ রয়েছে সেটা কোনো পাবলিক কত দ্রুত বা কত সহজে ব্যবহার করতে পারবে তার ভিত্তিতে তার বিভিন্ন জায়গায় টাকা রাখার পরিমাণটাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে। পাবলিকের কাছে M1 মানে ক্যাশ আর ব্যাংকের ডিমান্ড ডিপোজিট মিলিয়ে টোটাল যে অর্থটা রয়েছে সেটা কোনো ব্যক্তি খুব সহজেই খরচ করতে পারে বা খুব সহজেই এই টোটাল অর্থটা ম্যানেজ করতে পারে। ওদিকে যদি আমি দেখি M2 এর হিসাবে কোনো পাবলিকের কাছে টোটাল যে অর্থ থাকে কোথায় কোথায় থাকবে, ক্যাশ হিসাবে, ব্যাংকের ডিমান্ড ডিপোজিট হিসাবে, পোস্ট অফিসের ডিমান্ড ডিপোজিট হিসাবে। এখন ক্যাশ আর ব্যাংকের ডিমান্ড ডিপোজিট এটা তো কোনো পাবলিক তাড়াতাড়ি গুছিয়ে ফেলতে পারবে, কিন্তু পোস্ট অফিসে যে ডিমান্ড ডিপোজিটটা রয়েছে সেটা তার কাছে কালেক্ট করার জন্য কিছুটা সময় লাগবে, অর্থাৎ সেই অ্যামাউন্টটা ব্যবহার করার জন্য কোনো ব্যক্তির কিছুটা সময় লাগবে। তার মানে এই যে টোটাল অ্যামাউন্ট আসছে এটার লিকুইডিটি কম। আগেরটার মতন এই অ্যামাউন্টটা ব্যবহার করা খুব একটা সহজ নয়, একটু সময় সাপেক্ষ। তো সেই হিসাবে আমি যদি M1 আর M2 এর ক্ষেত্রে বলি, M1 এর লিকুইডিটি সব থেকে বেশি, তারপরে M2। এবার আমি যদি M3 এর ক্ষেত্রে বলি, M3 ক্যাটাগরিতে আমি যে টাকাটা রেখেছি সেটা কোনটা, ক্যাশ আর ডিমান্ড ডিপোজিট। এটা খুব তাড়াতাড়ি ম্যানেজ হয়ে গেল, কিন্তু ব্যাংকের টাইম ডিপোজিটে যে পরিমাণটা রয়েছে, যে অর্থটা রয়েছে, সেটা যদি আমি ব্যবহার করতে চাই বা কোনো পাবলিক ব্যবহার করতে চায় সেটা সময় সাপেক্ষ। কোনো একজন ব্যক্তির হাতে হয়তো 50,000 টাকা ক্যাশ রয়েছে, আবার ব্যাংকে হয়তো 60,000 টাকা ফিক্সড ডিপোজিট করা রয়েছে। এখন তার কাছে যে 50,000 টাকা ক্যাশ রয়েছে সেটা সে খুব দ্রুত ব্যবহার করতে পারবে, কিন্তু ওই 50,000 প্লাস ওই 60,000 টোটাল 1,10,000 টাকা সে যদি ম্যানেজ করে কোথাও খরচ করতে চায় তার কিন্তু সময় লাগবে, কারণ টাইম ডিপোজিট থেকে বা ফিক্সড ডিপোজিট থেকে টাকা তুলতে সময় লাগে। এই জন্য বলা হয় যে টাইম ডিপোজিটের লিকুইডিটি কম। আর এই টাইম ডিপোজিট যেহেতু এটার সাথে ইনক্লুড হয়ে যাচ্ছে, এই জন্য বলা হয় M3 লিকুইডিটি কম। M2 তে এই দুটো তো তাড়াতাড়ি ম্যানেজ হয়ে যাবে, কিন্তু এইটা তুলতে যে সময় লাগে, M3 এর ক্ষেত্রে এই টাইম ডিপোজিটের অ্যামাউন্টটা তুলতে আরো বেশি সময় লাগে। এই জন্য M2 এর থেকে M3 এর লিকুইডিটি আরো কম। আর যদি আমি M4 এর কথা বলি, M4 এর ভেতরে এই পাবলিক ক্যাশ, ডিমান্ড ডিপোজিট এটা তাড়াতাড়ি ম্যানেজ হয়ে যাবে, পোস্ট অফিসের ডিমান্ড ডিপোজিটও তাড়াতাড়ি হয়ে গেল,
কিন্তু ব্যাংকে এই যে টাইম ডিপোজিট আছে প্লাস পোস্ট অফিসে এই যে টাইম ডিপোজিট আছে, এই পরিমাণ অর্থ তুলতে বা এই পরিমাণ অর্থ খরচ করার জন্য তাকে কিন্তু অনেকটা সময় ব্যয় করতে হবে। ওই অর্থটাকে ঠিকঠাক মতন ব্যবহার করা যাবে না, এই জন্য বলা হয় M4 এর লিকুইডিটি আরো কম। এখন লিকুইডিটির হিসাবে আমি যদি পরপর বসাই, তাহলে এখানে একটা স্টেটমেন্ট লেখা আছে লিকুইডিটি M1 সব থেকে বড়, তারপরে M2 ছোট, তার থেকে আবার M3 লিকুইডিটি ছোট, আর সব থেকে ছোট হলো M4। এই চারটে টাইপের মানি বা চারটে টাইপের অর্থের ভেতর M1 এর লিকুইডিটি সব থেকে বেশি আর M4 এর লিকুইডিটি সব থেকে কম। এবার আমি যদি M4 এ দেখি, M4 এর ভেতর পাবলিকের সমস্ত রকম অর্থ রয়েছে, অর্থাৎ পাবলিকের টোটাল যে অর্থ সেটা এই M4 থেকে পাওয়া যায়। এখন দেশের সমস্ত নাগরিকের টাকা যোগ করে দিয়ে যদি আমি M4 বার করি, তাহলে আমি দেশের সমস্ত অর্থ পেয়ে যাব। দেশে কোথায় কি অর্থ আছে, দেশের অর্থ মেইন পাবলিকেরই অর্থ, তো সেই হিসাবে আমি পাবলিকের টোটাল অর্থটা পেয়ে যাব M4, আর এই ভ্যালুটাই সব থেকে বেশি। আর এই যে চারটে আলাদা আলাদা ক্যাটাগরি করেছি, এই চারটে ক্যাটাগরির ভেতর যদি আমি বলতে চাই যে সব থেকে কম অ্যামাউন্ট কোথায় আছে, তাহলে বলা হয় যে M1 এ সব থেকে কম অ্যামাউন্ট আছে। M1 এ শুধু পাবলিকের কাছে ক্যাশ আর ব্যাংকের ডিমান্ড ডিপোজিট যেটা আছে সেইটা। তো সেক্ষেত্রে M1 এর আকার বা M1 এর সাইজ, M1 এর টোটাল অ্যামাউন্ট সেটা সব থেকে কম, M4 এ অ্যামাউন্ট বা সাইজ সব থেকে বড়। তো সেই হিসাবে সাইজের ক্ষেত্রে লিখেছি M4 সব থেকে বড়, তার থেকে ছোট হলো M3, তার থেকে ছোট M2, আর সব থেকে ছোট হলো M1। এবার M4 মানে কি? M4 মানে বললাম দেশের সমস্ত অর্থ। দেশের সমস্ত অর্থ মানে হলো ইকোনমিতে টোটাল অর্থ। এবার এই ইকোনমিতে টোটাল অর্থের ভেতর সব থেকে বেশি অ্যামাউন্ট রয়েছে কোথায় সেটা যদি বলি, তাহলে দেখা যাবে যে দেশের সমস্ত লোকজন ব্যাংকে টাইম ডিপোজিট সব থেকে বেশি করে রেখেছে, মানে ব্যাংকে ফিক্সড করে রেখেছে সব থেকে বেশি। দেশে লোকজনের টোটাল যে ইনকাম হয় সেই ইনকামের ম্যাক্সিমামটাই লোকজন ব্যাংকে টাইম ডিপোজিট হিসাবে ফিক্সড করে রেখেছে। এই জন্য ইকোনমিতে সব থেকে বেশি অ্যামাউন্ট বা সব থেকে বেশি অর্থ দেখা যায় এই ব্যাংকের টাইম ডিপোজিটে। আর ইকোনমিতে তারপরে সব থেকে বেশি অর্থ থাকে পাবলিকের কাছে ক্যাশ হিসাবে, আর তারপরে হলো ব্যাংকের ডিমান্ড ডিপোজিটে। একদম সিম্পল ওয়ার্ডে আমি যদি বলি, আমার কাছে যে অর্থ থাকে বা আমার যে ইনকাম তার বেশিরভাগ অংশটাই আমি টাইম ডিপোজিটে ফিক্স করে রাখি, মানে ফিক্সড ডিপোজিট করে রাখি। তারপর বাকি যে অ্যামাউন্ট আমার কাছে থাকে তার ভেতর বড় অংশ আমার কাছে ক্যাশ হিসাবে রেখে দিই খরচ করার জন্য, আর বাকিটা ব্যাংকে ডিমান্ড ডিপোজিট হিসাবে রেখে দিই ক্যাশ খরচা করার পর যদি না থাকে সেক্ষেত্রে ওই ডিমান্ড ডিপোজিট ব্যবহার করার জন্য। এখন পাবলিকের কাছে ক্যাশ হিসাবে যে অর্থ থাকে বা ব্যাংকে ডিপোজিট হিসাবে যে অর্থ থাকে, সেই অর্থটা যদি পাবলিক বেশি বেশি করে খরচ করে সেক্ষেত্রে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আবার পাবলিকের কাছে যে অর্থ আছে সে যদি সেটা খরচ না করে সেক্ষেত্রে আবার জিনিসপত্রের দাম কমে যায়। জিনিসপত্রের দাম কমে যাওয়াকে বলে ডিফ্লেশন, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াকে বলে ইনফ্লেশন। এখন জিনিসপত্রের দাম যাতে খুব বেড়ে না যায় বা খুব কমে না যায়, মানে ইনফ্লেশনও যাতে না হয় ডিফ্লেশনও যাতে না হয়, সেটা কন্ট্রোল করার জন্য পাবলিকের কাছে যে অর্থ থাকে সেটাকে নিয়ন্ত্রণ করা হয়। পাবলিকের কাছে যে ক্যাশ আছে সেটাকে তো নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু ব্যাংকে যে জমানো টাকাটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করা যায়। এখন পাবলিকের ব্যাংকে যে টাকাটা রয়েছে সেটা নিয়ন্ত্রণ করার জন্য একটা পলিসি থাকে যেটাকে বলা হয় মনিটারি পলিসি। এই মনিটারি পলিসির মাধ্যমে ব্যাংকে জমানো অর্থের ওপর নিয়ন্ত্রণ আনা যায়। এবার এই টেবিলে আমি যদি দেখি ব্যাংকে টোটাল জমানো অর্থ কোন কোন আইটেমে রয়েছে, M3 তে ব্যাংকের ডিমান্ড ডিপোজিটও রয়েছে, টাইম ডিপোজিটও রয়েছে। এই জন্য বলা যায় যে মনিটারি পলিসি এই M3 এর উপরে লাগু করা হয়। M4 এও কিন্তু ডিমান্ড ডিপোজিট আর টাইম ডিপোজিটের কম্পোনেন্ট ছিল, কিন্তু এর সাথে সাথে পোস্ট অফিসের ডিমান্ড ডিপোজিট আর টাইম ডিপোজিটও রয়েছে, কিন্তু এই পোস্ট অফিসের উপর মনিটারি পলিসি লাগু হয় না। মনিটারি পলিসি লাগু করে RBI বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারত সরকারের পোস্ট অফিসকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই জন্যই ব্যাংকে টোটাল যে ডিপোজিট করা আছে সেই অ্যামাউন্টের উপরেই মনিটারি পলিসি লাগু হয়, আর সেটা রয়েছে কিসে? এই M3। এই জন্যই বলা হয় যে মনিটারি পলিসি বা মৌদ্রিক নীতি লাগু হয় M3 অ্যামাউন্টের উপর। এবার ওই যে বললাম মনিটারি পলিসি বা মৌদ্রিক নীতি, এটা লাগু করার জন্য সবসময় একটা হিসাব রাখতে হয় যে সারা দেশে যত ব্যাংক আছে সেই সমস্ত ব্যাংকের ক্ষেত্রে টোটাল ডিমান্ড ডিপোজিট কত আছে আর টাইম ডিপোজিট কত আছে। ডিমান্ড ডিপোজিট আর টাইম ডিপোজিটের ভ্যালু পেয়ে গেলে ইনডাইরেক্টলি পুরো দেশে পাবলিকের কাছে কত ক্যাশ আছে সেটাও বোঝা যায়। এখন পুরো দেশের ভেতর সমস্ত দেশ মিলিয়ে ডিমান্ড ডিপোজিটে টোটাল যে পরিমাণ অর্থ রয়েছে সেটাকে বলা হয় ডিমান্ড ডিপোজিটের স্টক। টাইম ডিপোজিটে টোটাল যে অর্থ আছে সেটাকে বলা হয় টাইম ডিপোজিটের স্টক। পাবলিকের কাছে ক্যাশ যে পরিমাণ অর্থ আছে সেটাকে বলে পাবলিক ক্যাশ স্টক। পোস্ট অফিসে ডিমান্ড ডিপোজিটে টোটাল যে অর্থ আছে সেটাকে বলা হয় পোস্টাল ডিপোজিট স্টক। টাইম ডিপোজিটে যত আছে সেটাকে বলা হয় পোস্টাল টাইম স্টক।
এবার এই সমস্ত ধরনের স্টক মিলিয়ে দিলে টোটাল যে অ্যামাউন্ট আসে সেটাকেই বলা হয় মানি সাপ্লাই। কোনো একটা নির্দিষ্ট সময়, ধরলাম আজকের দিনে দাঁড়িয়ে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলল যে কোথায় কত অর্থ আছে, তো সেই হিসাবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে পাবলিকের কাছে ক্যাশের স্টক হিসাবে কত আছে, ডিমান্ড ডিপোজিটের স্টক হিসাবে কত আছে, টাইম ডিপোজিটের স্টক হিসাবে কত আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে দাঁড়িয়ে মানির টোটাল স্টক যত আছে সেটাকেই বলা হয় মানি সাপ্লাই। এবার মাঝখানে M1 এর ভেতরে আমি দুটো কম্পোনেন্ট বলেছিলাম আর একটা বাদ দিয়েছিলাম, বলেছিলাম পাবলিক ক্যাশ, ব্যাংকের ডিমান্ড ডিপোজিট, এই দুটো তো থাকে, তার সাথে সাথে আরবিআই আদার ডিপোজিট থাকে। এটা কি? এটা বুঝতে গেলে আমাকে প্রথমে বুঝতে হবে যে আরবিআই তে কোন কোন জায়গা থেকে টাকা পয়সা আসে। আরবিআই তে মেইন যে টাকাটা আসে সেটা হলো ব্যাংকের ডিপোজিট। আমরা যেরকম আমাদের টাকা পয়সা রাখার জন্য ব্যাংকে যাই, মানে আমাদের টাকা পয়সা ব্যাংকে রাখি সেফ রাখার জন্য বা ইন্টারেস্ট পাওয়ার জন্য, সেই রকমই ব্যাংকের কাছে টোটাল যে অর্থটা থাকে, আমরা যে অর্থটা জমা দিই সেই অর্থ ব্যাংক টোটাল কালেক্ট করে দুটো কাজ করে, হয় লোন হিসাবে অন্য কাউকে দিয়ে দেয়, আর বেশ কিছুটা অংশ আরবিআই এর কাছে রেখে দেয়। আমরা যেরকম আমাদের টাকা পয়সা সেফ রাখার জন্য ব্যাংকে রাখি, ব্যাংকও তার টাকা সেফ রাখার জন্য আরবিআই তে রেখে দেয়। ব্যাংক আরবিআই তে যে টাকাটা রাখে সেটাকেই বলা হয় ব্যাংক ডিপোজিট উইথ আরবিআই। তো আরবিআই তে টাকা আসার একটা বড় সোর্স হচ্ছে ব্যাংক ডিপোজিট উইথ আরবিআই। এই যে এখানে লিখেছি ব্যাংক ডিপোজিট। এখন দেশের বিভিন্ন ব্যাংক থেকে তো আরবিআই এর কাছে টাকা আসে, এর পাশাপাশি বিদেশি বিভিন্ন ব্যাংক থেকেও আরবিআই এর কাছে টাকা আসে। দেশীয় ব্যাংক যেরকম এইচডিএফসি, এসবিআই, বিওআই, সিবিআই, পিএনবি, ইউকো ব্যাংক, এই সমস্ত ব্যাংকের যেমন অ্যাকাউন্ট আরবিআই তে থাকে, সেই রকমই বিদেশি বিভিন্ন কোম্পানির অ্যাকাউন্টও আরবিআই তে থাকে। যেমন আমেরিকার একটা ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এছাড়া সিটি ব্যাংক, আমেরিকার জেপি মর্গান চেস ব্যাংক, এছাড়া চায়নার HSBC অর্থাৎ হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন, সিঙ্গাপুরের ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড, এইরকম বিভিন্ন ফরেন ব্যাংকের অ্যাকাউন্ট আরবিআই তে রয়েছে। দেশীয় বিভিন্ন ব্যাংক যেরকম আরবিআই তে টাকা রাখে, সেই রকমই ফরেন ব্যাংকগুলো আরবিআই তে টাকা রাখে। এছাড়া আরবিআই তে আরো বিভিন্ন জায়গা থেকে অর্থ আসে, যেমন বিভিন্ন নন গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো আছে, যেমন এলআইসি, বাজাজ ফাইন্যান্স, মুথুট গোল্ড লোন, এদের অ্যাকাউন্টও আরবিআই তে রয়েছে, অর্থাৎ এরা আরবিআই তে টাকা রাখে। এছাড়া কিছু সেমি গভর্নমেন্ট ইনস্টিটিউশনও রয়েছে, যেমন এনজিটি বা ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল, আইডিবিআই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, নাবার্ড, এই সমস্ত ইনস্টিটিউটের অ্যাকাউন্টও আরবিআই তে থাকে। ফলে এই সমস্ত জায়গার টাকাও আরবিআই তে থাকে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ আরবিআই তে অ্যাকাউন্ট খুলে রাখে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য, সেই সমস্ত দেশেরও বিভিন্ন অর্থ আরবিআই তে থাকে। এছাড়া ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এইরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় যে লোন নেওয়া হয়, সেই লোনের অ্যামাউন্টও ভারতের আরবিআই তে এসে জমা হয়। এইরকম বিভিন্ন কিছু আছে, এই যে এইখানে পরপর লেখা রয়েছে। এবার এর ভেতর প্রথমে যেমন বললাম যে ব্যাংক ডিপোজিটে আরবিআই এর কাছে যে অর্থটা আসে সেটা ইনডাইরেক্টলি ভারতের পাবলিকেরই অর্থ, কিন্তু এটা ছাড়া বাকি যে কম্পোনেন্ট গুলো থেকে আরবিআই তে টাকা পয়সা আসে, এর ভেতর একটাও কিন্তু ভারতীয় পাবলিকের অর্থ না। এই জন্য এই জায়গাগুলো থেকে আসা যে অ্যামাউন্ট, মানে এই জায়গা থেকে আরবিআই তে যে ডিপোজিটটা হয় সেটাকে বলা হয় আদার ডিপোজিট উইথ আরবিআই। এই যে এখানে ছোট্ট করে লিখেছি, এই সবগুলোকে নিয়ে একসাথে বলা হয় আদার ডিপোজিট বা আরবিআই আদার ডিপোজিট। এবার এই আদার্স ডিপোজিটের ভিতর আমি যদি একটু ভালোভাবে দেখি, এই যে আরবিআই তে ব্যাংক ডিপোজিটের মাধ্যমে যে টাকাটা আসলো সেটা না হয় ইনডাইরেক্টলি পাবলিকের টাকা, কিন্তু এই যে ফরেন ব্যাংকের থ্রু আরবিআই তে যে টাকা জমা হচ্ছে সেটাও কিন্তু ইনডাইরেক্টলি কোনো না কোনো পাবলিকেরই টাকা। আমি যেমন দেশীয় ব্যাংকে টাকা রাখতে পারি, সেই রকম বিদেশি ব্যাংকেও কিন্তু টাকা রাখতে পারি। এখন আমি দেশীয় ব্যাংকে যে টাকাটা রাখবো সেটা ডাইরেক্টলি ব্যাংক ডিপোজিট হিসাবে আরবিআই তে জমা হবে। আবার আমি ফরেন ব্যাংকে যদি টাকা রাখি, সেই ফরেন ব্যাংকও কিন্তু ইনডাইরেক্টলি এই আরবিআই তে গিয়েই জমা করছে। ফলে আরবিআই এর এই আদার ডিপোজিটের ভেতর যে অর্থ রয়েছে সেটাও কিন্তু ইনডাইরেক্টলি পাবলিকেরই টাকা। ভারতের নাগরিক হোক বা ফরেন কোনো সিটিজেন হোক, তার অর্থই কিন্তু ইনডাইরেক্টলি আরবিআই তে জমা হচ্ছে। তারপর এই যে বললাম ডিপোজিট অফ সেমি গভর্নমেন্ট ইনস্টিটিউট, মানে এই যে এলআইসি তে আমি যে টাকাটা রাখছি, একদম শুরুর দিকে বলেছিলাম যে পাবলিক তার খরচ ইনভেস্টমেন্ট ফর্মে করতে পারে। তো ইনভেস্টমেন্ট ফর্মে এই যে স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড, এসআইপি, ইন্স্যুরেন্স, এই যে জায়গাগুলোতে টাকা দিচ্ছে, এই টাকাটা কিন্তু আমার এই হিসাবের ভেতর আসছে না, আর ওই টাকাটাও তো আমারই টাকা। সেই হিসাবে ওই টাকাটাকে ধরার জন্য এই যে এই ইন্স্যুরেন্স আমি কোথায় করব? এলআইসি তে
করলাম, এলআইসি ইনডাইরেক্টলি গিয়ে আরবিআই তে জমা রাখছে। ধরলাম আমি টাটা ক্যাপিটালে ইন্স্যুরেন্স করলাম, তাহলে টাটা ক্যাপিটালও ইনডাইরেক্টলি গিয়ে আরবিআই তে জমা রাখছে, ফলে আমার অর্থটা ইনডাইরেক্টলি আরবিআই তে গিয়েই জমা হচ্ছে। আর সেই জমা বা সেই ডিপোজিটটা কোথায় আসছে? আরবিআই এর আদার ডিপোজিটে। এখন এই যে পাবলিকের ক্যাশ এখানে লিখেছি, এখানে পাবলিকের ক্যাশ বলতে শুধুমাত্র ভারতীয় পাবলিকের ক্যাশের কথা বলা হয়েছে। এখন এই ভারতীয় পাবলিকের সাথে যদি আমি ফরেন পাবলিক আর ভারতীয় পাবলিকের ইনডাইরেক্ট ডিপোজিটটাকে জুড়ে দিই, অর্থাৎ আরবিআই এর আদার ডিপোজিটটাকে জুড়ে দিই, তাহলে এই কলামটা পুরোপুরি পূর্ণ হয়ে যাবে। এই জন্যই এই পাবলিক ক্যাশের সাথে আরবিআই এর আদার ডিপোজিটটা রাখা হয়। আর এই জন্যই বলা হয় যে M1 এর ভেতরে পাবলিক ক্যাশও থাকবে, ব্যাংকের ডিমান্ড ডিপোজিটও থাকবে, আর আরবিআই তে আদার্স যে ডিপোজিট আছে সেটাও থাকবে। আর এটা রাখার অন্যতম মূল কারণ হলো আরবিআই যে মনিটারি পলিসি লাগু করবে সেটার এফেক্টও যাতে আরবিআই এর আদার ডিপোজিটের উপরে পড়ে। এখন এই জায়গাটা দেখে মনে হতে পারে যে আরবিআই এর এই জায়গা থেকে প্রচুর পরিমাণে অর্থ আসে, কিন্তু না, আরবিআই এর এই জায়গা থেকে তেমন খুব একটা অর্থ আসে না। আরবিআই তে টোটাল যে টাকাটা আসে তার প্রায় 90% এই ব্যাংক ডিপোজিট থেকেই আসে, আর আদার ডিপোজিট থেকে আসে মাত্র 10%। ফলে এই পাবলিক ক্যাশের সাথে আরবিআই এর আদার ডিপোজিট এটা তেমন খুব একটা এফেক্ট ফেলে না। এবার দুটো টার্ম রয়েছে, ন্যারো মানি আর ব্রড মানি। মাঝখানে একটা লাইন বলেছিলাম, হয়তো খেয়াল থাকবে, যে ভারতীয় অর্থব্যবস্থা বা ইন্ডিয়ান ইকোনমিতে সব থেকে বেশি টাকা পয়সা রয়েছে ব্যাংকের টাইম ডিপোজিটে। এখন এই টাইম ডিপোজিট M3 আর M4 এই দুটোর ভেতরে রয়েছে, এই জন্য M3 আর M4 কে বলা হয় ব্রড মানি। দেশের সব থেকে বেশি অর্থ কোথায় পাওয়া যাবে? M3 বা M4 এ, এই জন্য M3 আর M4 কে বলা হয় ব্রড মানি। আর M1 M2 এটাকে টোটাল করলে তার পরিমাণ খুব কম থাকে, আর এর লিকুইডিটিও অনেক বেশি, এই জন্য M1 আর M2 কে একসাথে বলা হয় ন্যারো মানি। M1 M2 ন্যারো মানি, M3 M4 ব্রড মানি। এবার মাঝখানে বেশ কয়েকবার আমি মনিটারি পলিসির কথা বললাম, অর্থাৎ মৌদ্রিক নীতি। এই মৌদ্রিক নীতি সম্পর্কে ডিটেলসে আমরা এর পরে ক্লাসে গিয়ে দেখবো।